আপনার ওখান থেকে ওকে দেন। হ্যাঁ, ওকে দিছি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন খুবই অসহায় একজন নারী। তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো এবং তার কি কি সমস্যা হয়েছে সেগুলো আমরা শুনবো। এবং ওনার বর্তমানে আমরা অনেক কাহিনী শুনেছি, শোনার কারণে ওনাকে আমরা লাইভে এনেছি এবং বাকিটা ওনার মুখ থেকে আমরা শুনবো। আহ আপা, আপনার নামটা কি? আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা। ফাতেমা, আপনার গ্রাম আপনার বাসা কোথায়, কোথায় থাকেন, একটু বিস্তারিত বলেন। আমার দেশের বাড়ি বগুড়া, জিয়াউর রহমানের বাড়ির পাশেই। আর আমি থাকি ঢাকা মিরপুর 2-এ, 60 ফিটে থাকি। আপনার বাসা নাম্বার কত? 276/1, চিরের বাগ পাক্কা মসজিদ, জি। নিরাপত্তা গলি। আপনি আপনি বলেছিলেন যে আপনার যে ছেলে যেটা করলে, যে ছেলেটা এটার অনেক অসুবিধা এবং হার্টের সমস্যা, এবং এর আগে একটা ছেলে আপনার হার্টের সমস্যার জন্য মারা গেছে, এবং আরো অনেক কিছু বিস্তারিত বলেছিলেন। এটা যদি আবার একটু রিপিট করে জি, আমাকে বলতেন, প্রথম থেকে আপনি বলেন। দেখেন ভাইয়া, বড় ছেলেটা জন্ম নিছে, তার 17 মাস পরে আহ, জানতে পারি যে ও জন্মের থেকে হার্টের সমস্যা। তো ওরে নিয়ে পিজিতে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে আপনার 3 মাস ভর্তি ছিলাম একটানা। তারপর ঢাকা মেডিকেল ছিলাম, শিশু হাসপাতাল ছিলাম, সব জায়গায় ছিলাম। পরে যখন অপারেশনের ডেট পড়ছে, অপারেশনের ডেটের আগে আমরা দেশে গেছি। দেশে যাওয়ার পরে বড় করোনা পড়ছে। করোনা পড়ার পরে হ্যাঁ, হ্যাঁ, করোনা পড়ার পরে আর মানে করোনার ভিতরে ডেট পড়ছে অপারেশনের। আমার ছেলেটারে আর চিকিৎসা করতেও পারি নাই। আমার ছেলে 6 বছর হয়ে মারা গেছে। ও যখন জন্ম নিয়েছে 4 বছর, 4 মাস বয়সে, তখন আমার ছেলেটা, আমার আগের যে বড় ছেলেটা ছেলেটা উনি মারা উনি গেছে কি গা। 6 বছরে মারা গেছে? হ্যাঁ, ছয় মানে জি, হওয়ার 6 বছর 6 বছর হয়ে পরে? মারা গেছে। ও, হ্যাঁ, ওর ওর 4 মাস বয়সে আমার বড় ছেলে মারা গেছে। ঠিক ও, আছে, ও না থাকলে মনে হয় আমি পাগল হয়ে যাইতাম। ও কোলে ছিল দেখে আমি ওর দুঃখটা মনে হয় একটু ভুলে থাকতে পারছি। ঠিক আছে, এখন আগের যে জন্মের ছেলেটা পরে সে তো এর, মনে হয় 6 বছর বয়স মানে তো অনেক কিছু সে বুঝতো। জি, সবকিছু বুঝতো, সবকিছু দোয়া কালাম আলহামদুলিল্লাহ সব শিখাইছিলাম, বুঝছেন। কবর দেখলেও সালাম দিত, আসসালামু আলাইকুম, এ হালাল কবর, তুমি থাকো আমি আসি, মনে হয় মরে যাবো দেখেই ওই দোয়াটা পড়তো, বুঝছেন। সব সময় কবর দেখলেই পড়তো, যে কোনো কবর দেখলেই। ঠিক আছে, মৃত্যুর আগ দিয়া খালি কবর খুঁড়তো, মাটির ভিতর লাঠি দিয়া কবর খুঁড়তো। যে আম্মু এটা কবর খুঁড়ছি, ওর দাদা মারা গেছিল, স্বাস্থ্য দাদা, কত কি এটা আবুল দাদার কবর খুঁড়ছি, এটি কইতো। তার কিছুদিন পরে মারা গেছে, মানে 15-20 দিন পরে। ঠিক আছে, আপনি কি চেষ্টা করেন নাই আপনার এত যে কষ্ট পাইয়া আপনার বড় ছেলের জন্য চেষ্টা করেন নাই? আমার বড় ছেলের জন্য সব জায়গায় চেষ্টা করছি ভাইয়া, নিজের গহনা পাতি সবকিছু বিক্রি করে দিছি আমার বড় ছেলের চিকিৎসা করার জন্য, কিন্তু বাঁচাইতে পারিনি, আল্লাহ পাক কপালে নাই। এই জন্য বাঁচাইতে পারিনি চিকিৎসার অভাবে। টাকা পয়সা ছিল না, পরবর্তীতে যে আবার অপারেশনের টাকা জমা দিমু, সেই টাকা পয়সা ছিল না আসলে। অক্ষম মাদের যা হয়, বুঝলেন নাই, আমি হলো অক্ষম মা। আমার বাচ্চার জন্য টাকা জমা দিছি, পরে আর জমা দিতে পারিনি। ওই ওই অপারেশনের ডেট তো গেছে গিয়া, টাকা পয়সা তো ফেরত পাই নাই। আর পরবর্তী তার জমাও দিতে পারি নাই, অপারেশনও করতে পারি নাই। না, আপনি আমাদেরকে ঠিক দেখতে, আছে, আপনার যে ছোট ছেলে তার হার্টের সমস্যা, তার হার্টের কি কি সমস্যা, এটা একটু যদি একটু বিস্তারিত বলেন। আমার এই ছোট ছেলের হাড়ে ছিদ্র, হাড়ে রক্তনালী চিকুন, হাড়ের থেকে ফুসফুসিতে রক্তনালী যায় নাই। ডাক্তার বলছে ফুসফুসির অর্ধেক নাইকা, কিন্তু আল্লাহ রহমতে পরবর্তী বলছে যে ফুসফুসি আছে কিন্তু রক্তনালী হয়নি, জয়েন হয়নি। ঠিক আছে, এখন কিভাবে ও বাচ্চা রয়েছে আল্লাহ পাকের ইয়া ছাড়া কেউ জানে না। ঠিক আছে, আল্লাহ পাক বাঁচায় রাখছে দেখেই বাচ্চা রয়েছে, বুঝতে পারছেন। এখন তাছাড়া বাঁচতো না মনে হয়। ডক্টররা যে এগুলা বলছে, এটা কি তাদের ইচ্ছে মতো বলছে নাকি কোনো প্রমাণ আছে? জি, বুঝি নাই। এই যে আপনি যে কথাগুলা বলছেন, এটা কি আসলে কোনো সত্যতা বলতে কোনো কিছু আছে কিনা, কোনো প্রমাণ অবশ্য আছে? সব প্রমাণ আছে।
সব আমাদেরকে রিপোর্ট আমি দেখাইতে পারবো। একটু কাইন্ডলি আপনারা দেখান, দেখতে আমাদেরকে, চাইলে অবশ্যই আমরা সব একটু দেখি, দেখতে জনগণ একটু দেখুক, একটু দেখান না। দেখেন। কি করো না, এই যে এটা হলে কার আপনার সিটি স্ক্যানের রিপোর্ট। রিপোর্ট, ও, ঠিক এটা এটা আছে, এটা এটার ভিতরে একটু যদি উল্টেই দেখেন। এই যে এই আমি প্রমাণ ছাড়া আপনাদের কাছে আসিও নাই। আমার বাচ্চা অসুস্থ, বাচ্চা কাচ্চা নিয়ে তো মিথ্যা কথা বলার দরকার নেই। আছে, সবারই সন্তান আছে, সন্তান নিয়ে কেউ মিথ্যা কথা বলে না। কিন্তু আবার সন্তানও আবার মারিয়ে ফেলার চেষ্টা করে মা, এটাও আছে। কিন্তু আমার সন্তান নিয়ে আমি কোনো মিথ্যা কথা বলি নাই ভাইয়া। এই যে সম্পূর্ণ মিথ্যা আমি দেখাইতেছি আপনাদের। এই যে এটা এটা হলো কার এনজিওগ্রামের আপনার ক্যাসেট। এটার ভিতর ভিডিও করা আছে যে আমার বাচ্চার বুকের ভিতর আসলে হাড়ে কি অবস্থা। ঠিক আছে, সম্পূর্ণ রিপোর্ট এটার ভিতরে আছে। কিন্তু আমি 3 মাসের মধ্যে এই রিপোর্টটা যখন বার করছি, 3 মাসের মধ্যে ডাক্তার বলছিল অপারেশন করতে। ঠিক আছে, কারণ এই এই রিপোর্টটা করতে বাচ্চার অনেক ধকল যায়। ঠিক আছে, এই রিপোর্টে আরো 2-3 বছর পরে আবার রিপোর্ট করা যায়। এই রিপোর্টটা যে যখন করে, ঠিক আছে, এনজিওগ্রাম রিপোর্টটা এত খারাপ জিনিস, বাচ্চার শরীরের কিছু থাকে না, এত ক্ষয়ক্ষতি হয়ে যায়, বুঝছেন। তারপর আমার টাকার অভাবে আমি করতে পারিনি। এই যে এটা এটা হলো কার আপনার এই ইসিজি এনজিওগ্রামের সবকিছু রিপোর্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন কোন হ্যাঁ, হাসপাতালে করছি সেই নামটা পর্যন্ত আছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ঠিক আছে, আমি সম্পূর্ণ রিপোর্ট আপনাদের দেখাইতেছি। এই যে ইসিজি করছি, এই ইসিজি রিপোর্ট কোন হাসপাতালে করছি এখানে কিন্তু তাও লেখা আছে। এই যে প্রথম করছিলাম আপনার, এটা করছে হলো একটা হৃদরোগে। হৃদরোগে ধরা পড়ছে যে আমার বাচ্চার হার্টের সমস্যা। ঠিক আছে, ডাক্তার আসলে পরে কি বলছে? সে ডাক্তার আমারে ডাক্তার পাঠাইছে ডাক্তার পিজিতে। ডাক্তার কি বলছে? কি, রিপোর্ট গুলো দেখেছে, ডাক্তার আসলে কি কি বলছে? ডক্টর বলছে ইমার্জেন্সি আমার ছেলেরও অপারেশন করতে। ঠিক আছে, এই যে ইকুর রিপোর্ট, আমার বাচ্চার ইকুর রিপোর্ট, এই যে হাসপাতালের নামও লেখা আছে এই জায়গায়। ঠিক আছে, যারা শিক্ষিত তারা অবশ্যই বুঝতে পারবেন যে এগুলা রিপোর্ট নকল না আসল। ঠিক আছে, যাচাই বাছাই করে দেখতে পারেন। যারা আমার সহযোগিতা করবেন অবশ্যই যাচাই বাছাই করে সহযোগিতা করবেন। আমার তাতে কোনো আফসোস নাই। ঠিক আছে, কারণ এখানে আমি মিথ্যা কোনো কিছু নিয়ে আসিনি। এই যে এটা হলো পিজির রিপোর্ট, এই দেখেন পিজি ডাক্তারের রিপোর্ট, দেখতে পাচ্ছেন। জি জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে দাঁড়াও খুলে দিতেছি। এই যে এটা আপনার হার্ট ফাউন্ডেশনের ডক্টর ইলিয়াস পাটোয়ারির প্রেসক্রিপশন। দেখেন সবকিছু এখানে লেখা আছে, এগুলা সত্যি না মিথ্যা আপনারা বুঝতে পারবেন। যারা ডক্টররা, অনেক ডক্টররাও তো আছে যে লাইভে আসে, তারা অবশ্যই বুঝতে পারবে। ও, এতক্ষণে আসার সময় হয়েছে বুঝি। এই যে এই যে অরিজিনাল রিপোর্ট, ঠিক আছে, এনজিওগ্রামের আর হলে কার সিটি স্ক্যানের, এগুলো হলে সেগুলা রিপোর্ট। দেখুন সম্পূর্ণ রিপোর্ট আছে এখানে। কোনো মিথ্যা বানোয়াট কথা বললে আমি আপনাদের সময়, মূল্যবান সময় নষ্ট করতে চাই না।
কারণ আপনাদেরও সময় আছে, আমার সময়েরও মূল্য আছে, কারণ আমার অসুস্থ বাচ্চারে সামলাইতে হয়, অনেক পরিশ্রম করি, কাপুস মানে ওরে ওষুধ খাওয়ানোর জন্য টাকা কোথায় পাবো, এই জন্য টুকিটাকি বাসা বাড়ির কাজ করি, ঠিক আছে, কাজ করে চলি। তাহলে বলেন, আমার অসুস্থ বাচ্চা লয়ে যদি আমি কর্ম করে খাই, অসুস্থ বাচ্চা লয়ে যদি এত কষ্ট করি, অবশ্যই এখানে কোনো মিথ্যা কথা বলি নাই আমি। না, বলেন। আরেকটা কথা বলছিলেন যে আরেকবার লাইভ যখন দেওয়া হয়েছিল, অনেকে মোবাইল করে আপনাকে বাজে কথা বলে, বিভিন্ন ভাবে উস্কানি দেয়, এই জিনিসটা একটু যদি বলতেন। ভাইয়া, জি, আগেরবার যখন লাইভ করছিলেন তখন বিভিন্ন লোকে কিন্তু আপনাকে বাজে ইঙ্গিত দিয়েছিল, সেটা একটু বলেন। হ্যাঁ, শোনেন ভাইয়ারা, আমি তো আমার বাচ্চারে শুধু চিকিৎসার লাগিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি, হাত পাতছি, সহযোগিতা চাইছি, কিন্তু অনেক মানুষ আছে জানেন, খারাপ চোখে দেখে, মনে করে যে আসলে আমি হয়তো বা খারাপ খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে সহযোগিতা চাইছি, কিন্তু না, আমার বাচ্চারা সুস্থ করার মধ্যে কে আমি একটু আপনাদের কাছে সহযোগিতা চাইছি। কারোর সাথে আমি প্রেমও করতে চাই না, কারোর সাথে আমি বিয়েও করতে চাই না, এগুলো উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসিনি, ঠিক আছে। উনারা খালি ফোন দিয়ে ডিস্টার্ব করে, এক টাকা তো সহযোগিতা করেই নাই, ডিস্টার্ব করে, আপনার জামাই আছে, ভালো কি মন্দ বিয়ের সাথে বসবে না, ঠিক আছে, এগুলা কথা বলে। আমি তো এগুলার লাগে আমি লাইভে আসি নাই, আপনাদের কাছে আসি নাই। আমি আসছি আমার সন্তানটা অসুস্থ, এই জন্য চিকিৎসা করার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছি। তাছাড়া তো একটা মা কম দুঃখে আপনাদের কাছে আসে না, কি বলো। আরেকটা সমস্যার কথা ঠিক বলছিলেন যে আছে, দেখেন আমার যে কেউই নেই, এই যে আমার ওই বাচ্চাটা যে পানি দিমু আমার নিজের দিতে হবে, বুঝলেন, আমার যে একটা সহযোগিতা করব এরকম একটা মানুষ আমার নাই কেউ। বুঝতে পারছেন, আমার বাচ্চাটা যে রাখবে কেউ, সেই সহযোগিতা করার মানুষ আমার নাই কেউ। আহ, অনেকে কিন্তু লাইভে প্রশ্ন করছে যে আপনার জামাই কোথায়? আমার হাজবেন্ড ভাইয়া, আমার হাজবেন্ড রিক্সা চালায়, সে পরিশ্রম করে সারাদিন, সে তো আমার লগে লগে থাকে না, সে থাকে দূরে দূরে, গাড়ি চালায়। সে যখন সময় মতো আসে, সময় মতো খায় দায়, ঘুমায়, সে তার কাজে সে চায়, ঠিক আছে। আমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার এতটুকু দিতে পারে, এর চেয়ে বেশি দর দিতে পারবো না, কারণ সে ছেলে মানুষ, সে কর্ম করে খায়, ঠিক আছে, সে ও, কর্ম করে খায়, তার তো কর্ম করে সংসার চালাইতে হবে। একটা ছেলের পিছে যদি 10-12 হাজার টাকা যায়, ঠিক আছে, তাহলে তার সেটা তো জোগাড় করতে হবে, তার খাওয়া পড়া, আমার খাওয়া পড়া, তার তার নিজের খাওয়া পড়া, হাত খরচ সবকিছু তো চালাইতে হবে, ঠিক না। জি, জি। সবকিছু তার মানুষে দিয়ে দেয় না আমারে, বলেন। না, না, এটা হয়তো তো বা চিকিৎসার টাকা নাই দিকে আপনাদের দুয়ারে হাত পাতাইছি, তাছাড়া তো যাইতাম না ভাইয়া, না, না, বলেন। এটা অনেক সুন্দর কথা বলছেন। তবে উম, আপনার যে বাসা ভাড়া খরচ, এরপর আপনার ছেলের দাঁতের যে একটা সমস্যা বলছিলেন, দাঁতের আসলে কি সমস্যা, যে দাঁতে কিসের দাঁতের? হ্যাঁ, এরকম কি একটা মনে দাঁত ওষুধ বলছেন। খাইতে খাইতে দাঁত নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ওর দাঁত নষ্ট হয়ে গেছে ওষুধ খাইতে খাইতে, জিহ্বা নীল, ও মুখে রুচি থাকে না, মানে কোন সময় ভালো খাবার খাইতে পারে না সে, ঝাল ছাড়া খাবার খায়, দোকানের জিনিস খাইতে চায়, কিন্তু ভাত ওর পেটে যায় না। ও কিভাবে বাচ্চা রয়েছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, একটা ফল খাইতে পারে না, ফলের গন্ধ শুকতে পারে না, ফলের গন্ধ মানে ফল একটা মুখে দিলে ওর বমি বমি করতে করতে শেষ হয়। তাহলে আমি কিভাবে ওরে বাঁচায় রাখছি বলেন। ওর পিছে আমি প্রতিদিন 300 থেকে 400 টাকা আমি নষ্ট করি ওর পিছে। প্রতিদিন যদি 300 থেকে 400 টাকা আপনার ওষুধ ছাড়া চলে, তাহলে আমি এত টাকা কোথায় পাই বলেন। আমাদের আমার আমার সন্তানকে আপনারা নিজের সন্তান ভাইবা, ঠিক আছে, 10টা টাকা নাহলে সহযোগিতা করেন, নাহলে এই ভিডিও এই লাইভ গুলা বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন, যাতে ভালো একটা ব্যক্তির কাছে পৌঁছায়, ঠিক আছে। আপনাদের কাছে আমি আর কিছুই চাই না, কিছুই চাই না। একটা মার কি চাই, কত একটা মা চায় তার সন্তানটা সুস্থ হয়ে যাক,
আপু আপনি জানেন মান ইজ্জত সবকিছু বাদ দিয়া আপনাদের কাছে হাত বাড়াইছে। আমার তো একটা ফ্যামিলি আছে, আমার তো আত্মীয় স্বজন আছে, তারা তো কত কিছু বলে কিন্তু সাহায্য করার বেলায় নাই। ঠিক আছে, পিছনে কিন্তু অনেক কিছু বলে, কিন্তু সাহায্য করার বেলায় কিন্তু কিছুই নেই। আমার বাচ্চারা যে 10টা টাকা দিয়ে সাহায্য করব সেই সাহায্য করে না, কিন্তু পিছনে কিন্তু অনেক কিছু বলে যে দেখো ছেলে নিয়ে মানুষের সামনে গেছে, মানুষের দুয়ারে গেছে, মানুষের কাছে হাত বাঁধছে, ভিক্ষা করে আমার বাচ্চারা চিকিৎসা করায়। এখন আমার যদি না থাকে, আল্লাহ যদি আমার ক্ষমতা না দেয়, তাহলে আমি কি করতে পারি বলেন? আমার বাচ্চাটাকে তো সুস্থ করা লাগবে। কে কি বললো এটা তো আমার দেখার দরকার না, ঠিক না? কে কি বলতাছে সেটা আমার দেখার দরকার না। আমার আমার লক্ষ্যটাই আমার বাচ্চারে সুস্থ করা। ঠিক আছে, আমার বাচ্চা সুস্থ হলে কে কি বললো সেটা আমার গায়ে মাখবো না। আমরা দোয়া বুঝতে করি পারছেন? যে আমি দোয়া করি যে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে এবং আপনার মুখ ভবিষ্যতে উজ্জ্বল করবে, এটা আমরা আশা রাখি। এবং আমি পার্সোনালি বলবো, আমার একটা মাত্র ছেলে, এক ছেলে মারা গেছে, মাটির তলে তুলে দিছি, না ফেরত দেশে গেছে, আর কোনোদিন ফিরে আইব না। কিন্তু আমার এই ছেলেটা তো অনেক অসুস্থ, পরে তো সুস্থ করতে চাই আমি। আমার তো এতটুকু ইচ্ছা, আর তো কোনো ইচ্ছা নেই। একটা মা হয়ে আপনাদের কাছে কি ইচ্ছা করছে? চাই নাই বাড়ি, চাই নাই গাড়ি, চাই না ঘর, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চারা সুস্থ করতে চাই আমি, কিছু চাই না। আপনারা আমার এই আসল ভিক্ষা চাইলাম, আমার বাচ্চাটা সুস্থ করে দেন, আমি কিছুই চাই না। ওর আত্মীয় স্বজন কোনো সময় একটা ফোন দিয়েও জিজ্ঞেস করে না যে দেখি তো ও মা হইয়া ওর বাচ্চাটারে কিভাবে রাখছে। 500 টাকা দিই একটা ফল কিনা খাওয়ার কিংবা একটা ওষুধ খাওয়ার। দেখেন, এত এত ওষুধ যদি প্রতিদিন একটা বাচ্চা খায়, তাহলে সেই বাচ্চার দাঁতের অবস্থা কি থাকে বলেন? আরো ওষুধ আছে, ট্যাবলেট আছে, হাড়ের এন্টিবায়োটিক, ঠিক আছে, এগুলা খায়। তাহলে আমরা ওষুধগুলো এগুলা আরেকবার খাইয়া দেখি, একটা একটু বাচ্চা ক্যামেরাতে থাকে। ভালো করে দেখান ওষুধগুলা, ঔষধগুলো আবার একটু দেখান। এই যে মুখের রুচির লেগে সবসময় যে পকো সবসময় খাওয়াই, এটার কাগজটা উঠে আলাইছে, রক্তর সিরাপ, এই যে পকো না কি জানি নাম এটা, জানি না সঠিক, ভুলে গেছি। এটা রক্তের সিরাপ খাওয়াই, এটাও একটা ভিটামিন, ঠিক আছে, ওর মুখের রুচির জন্য। আপনার এই যে এগুলা মলম অ্যালার্জির জন্য, অ্যালার্জিতে ওর শরীর ভরে গেছে গা, ঠিক আছে, সব সময় অ্যালার্জির মলম ব্যবহার করতেই হয় ওর জন্য। তাহলে বলেন, এই যে এগুলা হোমিওপ্যাথিক ওষুধ, যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ায় দেখি কোনো লাভ হয় না। মানে আমি কম চেষ্টা করি না আমার বাচ্চারা সুস্থ রাখার লাগিয়া। কালকে কালকে একটা রাত গেছে, মনে হয় কি 5টা দিনের সমান, 5টা দিনের সমান। সারাটা রাত বলছে কি যে আম্মু আমার পা ব্যথা করে, আমার হাত ব্যথা করে, এখানে ব্যথা করে, ওখানে ব্যথা করে, কান্দে, আমার কোলের ভিতরে নেও, বুকের উপরে নেও, আমার ভাল লাগতেছে না, আমার অসুবিধা হইতেছে, ঠিক আছে। মানে সারাটা রাত আমার ঘুমাইতে দেয় নাই। আম্মু আমার জ্বর উঠছে, দেখো আমার জ্বর উঠছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। এত রাতে আমি ডাক্তার করতে পারবো বলেন? তাহলে বলেন, ডাক্তার বলছে যে ওরা ইমার্জেন্সি অপারেশন করতে, কিন্তু আমি পারতাছি না টাকার অভাবে চিকিৎসা করতে। আমি আপনাদের কাছে এতটুকুই অনুরোধ রাখি, আমার বাচ্চাটারে আপনারা সুস্থ করার জন্য একটু টাকা পয়সা সহযোগিতা করেন, না হলে 10টা টাকা সহযোগিতা করেন, না হলে আপনারা ভিডিওটা লাইভটা বেশি বেশি শেয়ার দেন, যাতে ভালো একটা ব্যক্তির কাছে যায় পৌঁছায়, ঠিক আছে, হৃদয়বান ব্যক্তির কাছে যায় পৌঁছায় এই লাইভটা, আমার বাচ্চার জন্য সব দায়িত্ব নিয়ে নেয়। না, না, এতটুকু এখান আপনাদের থেকে, কাছে আশা না, রাখি। না, এই যে একটা কথা, আপনি আগে একবার যখন লাইভ করেছিলেন তখন বলছিলেন যে আমার বাচ্চার জন্য লাইভ, ওই লাইভ মানে জীবনটার দায়িত্ব নিয়ে নেয়। তখন আপনাকে ফোন দিয়ে অনেক বাজে কমেন্ট করেছিল, বাজে ইঙ্গিত দিয়েছিল মোবাইল। আপনি বলেন যে
আমাকে কিছু হেল্প করেন যেন আমার ছেলেটার আমি এমন চিকিৎসা এমন করতে মানুষ পারি। বুঝছেন ফোন দেয়, এমন এমন মানুষ দেয় ফোন, কয় কি আপনার জন্য আমি আপনার বাচ্চার জন্য 5,000 টাকা পাঠাইতেছি, 10,000 টাকা পাঠাইতেছি, কিন্তু বিশ্বাস করেন একটা টাকা পাঠায় নাই, অথচ ভুয়া মেসেজ দিয়া, ঠিক আছে, আমার সাথে খারাপ খারাপ কথা বলার চেষ্টা করে। আমি তো বুঝে ফেলাই জানো, আমার এখানে বাড়িওয়ালার মায়েরা শিক্ষিত, একটা মানুষ যদি খারাপ ইঙ্গিত দেয় আমি তাদেরকে বলি যে এরকম এরকম বলতাছে, এরকম এরকম কথা, মানে মেসেজ দিতাছে, তাদেরকে পড়াই। তারপরে আমি বুঝি যে না, এইটা তো লোক ভালো না, তাদের নাম্বার আমি ব্ল্যাক লিস্টে ফেলায় থুইছি। ঠিক আছে, এরকম এরকম খারাপ উদ্দেশ্য নিয়ে যদি একটা অসুস্থ বাচ্চার মারে এরকম ডিস্টার্ব করে, তাহলে কি মানুষের মন থেকে দোয়া আসে না কুদোয়া আসে? আপনারাই বলবেন, বলেন যে এখানে আমি কি নাচতাছি না গাইতাছি না কি করতেছি? আমার বাচ্চারে আমি চিকিৎসা লেগে আপনাদের কাছে হাত বাড়াইছি, এছাড়া কিছুই না। না তাহলে শুনেন, আমারে কেন খারাপ মন্তব্য করবে একটা মানুষ? কেন একটা খারাপ প্রস্তাব দেবে বলেন তো? না কেউ অনেকে অনেকে চায় যে না আপনাকে হেল্প করতে, আবার অনেকে কেউ কেউ চায় যে না আপনি এত কষ্ট করবেন তার থেকে আপনাকে একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেই, আপনি ব্যবসা বাণিজ্য করেন। যদি কেউ আপনাকে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিতে চায় তাহলে আপনি আসলে কোন ব্যবসাটা করলে আপনার জন্য বেটার হয়, তাহলে আপনার আসল টাকা থেকে গেল প্লাস লাভ থেকে আপনি কোনো কিছু করতে পারলেন। ভাইয়া আমি আমি কাপড়ের বিজনেস করি টুকিটাকি, ঠিক আছে, আমি চাই যে কাপড়ের একটা ভালো দোকান দিয়ে বসে থাকি, ঠিক আছে। ওখান থেকে যেতটুকু আয় হয় এতটুকু যেন আমার ছেলেরে নিয়ে আমি করে সারা জীবন করে খাইতে পারি, স্বামী সন্তান নিয়ে আমি যাতে ভালো থাকতে পারি। ঠিক আছে, আমার সন্তানদের যাতে, একটা হার্টের রুগীরে যদি অপারেশনও করানো হয়, তারপরে তার প্রতি মাসে একটা ট্রিটমেন্ট আছে, প্রতি বছরে একটা চেক আপ আছে ভালো। ঠিক আছে, এটা তো আপনারা ভালো করে বোঝেন। ঠিক আছে, এই জন্য আমি চাই আমার বাচ্চার একটা ভবিষ্যৎ যাতে তৈরি করতে পারি, আমার বাচ্চারা যাতে আল্লাহ যদি ভালোভাবে সুস্থ করে দেয়, যাতে আমি তার চেক আপ ডাক্তার দেখাইতে পারি, এরকম যাতে আমি পর্যায়ে থাকি। ঠিক আছে, যে আমার বাচ্চাটারে যাতে ভালোভাবে আমি চালাইতে পারি। আপনার ও কাছে বড় হইলেও তো ভালো একটা দামি, যে ওর চিকিৎসা হইলে ও সুস্থ হয়ে গেল, ওই কিন্তু পরিশ্রমের কোনো একটা কাজ করতে পারবো না, যে আমার ব্যবসাটাও যদি সে ধরে রাখে, সে যদি চলতে পারে, ওরকম একটা ব্যবস্থা আমি আমার বাচ্চা লেগে করে যেতে চাই। আমি কিন্তু আরেকটা প্রশ্ন করেছিলাম যে আপনার আম্মা আপনাকে কোনো হেল্প করেছে কিনা, তখন আপনি একটা উত্তর দিয়েছিলেন, সেই উত্তরটা আবার একটু শুনতে চাই। আপনার আম্মা আপনাকে কোনো হেল্প করেছিল কিনা, তখন আপনি জি একটা জি, উত্তর দিয়েছিলেন। আমার আমার যখন কোনো, আমার বাচ্চা কান্না করে চিকিৎসা করতে পারি না, অসুস্থ হয়ে গেছে, আমার মা কিন্তু একটা চিড়ের মেলে কাজ করে চলে। ঠিক আছে, গরিব মানুষ, বুড়া মানুষ, এই যে বয়স হয়ে গেছে, দুটা মেয়ে, সে তার পেটে জন্ম নিছে, আমার আমার বোন আর আমি। ঠিক আছে, আমাকে দুইটা বোন, আমার বাবা ছোটবেলা থেকে নাইকা, আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে, তাহলে আমাদের সংসারটা কিভাবে চালাইছে আমার মা বলেন? অনেক কষ্ট করে চালাইছে। ঠিক আছে, বাসা বাড়ির কাজ করছে, মানুষের ঢেকিতে পার দিয়ে ধান মানে বাড়া বাইর না, পরে চাইলে না আমাকে ভাত খাওয়াইছে। দুঃখের কথা কি বলবো আমি, আমার দুঃখের কথা বলার মতো ভাষা নেই, এত দুঃখে আমরা ছিলাম। ঠিক আছে, এখন আল্লাহর মতে ভালো আছি। আমার মা একটা চিরার মেলে কাজ করে কইরা আমাদেরকে সহযোগিতা করে, যতটুকু পারে সহযোগিতা করে, তারই করা উচিত, তাই আমাদের করে। কারণ আমার বোনে একটা রিক্সাওয়ালা, জামাই রিক্সা চালায়, অটো রিক্সা। কিছুদিন আগে অটো রিক্সার ব্যাটারিটা পর্যন্ত খুলে লয়ে গেছে, তিনটা বাচ্চা, দুইজন মানুষ চলে একটা রিক্সার উপর। ঠিক আছে, সে ব্যাটারি পর্যন্ত চুরি করে লেগেছে, তাদেরকে সে মানে হেল্প করার চেষ্টা করছে, চাল যা কিছু লাগছে তা দিয়ে হেল্প করছে, আমারে করছে। ঠিক আছে, আমারে প্রতি মাসে সে চাল দেয়, যে যেই টাকা চাল কিনবি সেই টাকা দিয়ে তোরা এই ওষুধ খাওয়াস। ঠিক আছে, এই জন্য সে যে ধান আবাদ করে একটা ধানও বিক্রি করে না, আমাকে দুই বোনের দিয়ে দেয়। বুঝতে পারছেন? আমার মা 15,000 টাকা দিছে, যে তুই কাপড় চোপড় বিক্রি করে বাসা খাইতে, বাচ্চা ভালো হয়ে কোথাও যাইতে পারস না, কাপড় চোপড় বিক্রি করে তুই চল। ঠিক আছে, টুকিটাকি কাপড় চোপড় বিক্রি আনছি, প্রথম আনছি গুলিস্তান থেকে, গুলিস্তানের দাম বেশি, পরে আনছি ইসলামপুর থেকে। ইসলামপুরের কাপড় অনেক ভালো, চাদরও ভালো, থ্রি পিসও ভালো, রং কস কিছু উঠে না। ওই জায়গা থেকে আনি, মানুষ আমার একদমই নিয়ে যায়, বাকি নেয়, বাকির টাকা উঠে না ঠিক মতো, কাস্টমাররা ঠিক মতো কাপড় চোপড়
টাকা দিতে চায় না, ওই অনেকদিন পর পর টাকা দেয়, 1 মাস পর পর। তো 1 মাস তো আমার চলতে হয়, ঠিক না? আমার বাচ্চারা ওষুধ খাওয়াইতে হয়। আবার যার থেকে কম 2000 দেয় 500, যার থেকে কম 3000 সে দেয় 1000। তাহলে সম্পূর্ণ টাকা তো তাদের কাছে আমার পড়ে থাকে, বলেন। তাহলে আমি কিভাবে চলি? আর একটা দোকান নিয়ে যদি বসতাম, তাহলে এত বাকি আমার যাইতো না, নগদ টাকায় বিক্রি হতো। ঠিক আছে, আমি এইটাই মানে চাইছি। আমার মা আপনার কি 15,000 টাকা দিছে, আপনার সেটা কি দিয়ে কোনো আমি ব্যবসা সমিতি শুরু আছে? করছি। আপনার টাকি সমিতি, ব্যবসা করে খাই। আপনার কি সমিতির কোনো লোন জি। আছে? জি। আপনার সমিতির কি কোনো লোন আছে? অনেকে লোন করে, অনেক কিছু করে, আবার ঋণ হয়ে যায়। জি। আমার সমিতি- এই যে বাচ্চার যখন পরীক্ষা নিরীক্ষা করছি, তখন আমি 50,000 টাকা কিস্তি নিছিলাম। সেই কিস্তিও আমার চালান লাগে। ঠিক আছে, 50,000 টাকা লোন নিয়ে আমার বাচ্চার এই যে সিটি স্ক্যান এনজিওগ্রাম করাইছি, ওখানে আমার 20,000 টাকা খরচ হয়ে গেছে, বলেন। আবার ইকু করতে গেলে 3,000 টাকা জায়গা, ডাক্তারের ভিজিট লাগে 700 টাকা। যে এতবার দেখাই, তাহলে আমি কই থেকে এত টাকা পাবো, বলেন আপনারা, বলেন। অনেক সুন্দর কথা বলেছেন। এখন সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে এবং উম, আহ, তাদের কাছে না আসলে কি ফ্রিজে প্রত্যাশা কিছুই নেই। করেন? দেশবাসীর কাছে, এই সবার দেখেন কাছে। আমার বাচ্চাটার, এই দেন জিবাটা পুরা গাওয়ে থাকে, কিচ্ছু খাইতে পারে না। ঝালের যে কিছু খাইবো, এই বাচ্চাটা কিছু খাইতে পারে না। দেখেন তো, এরকম একটা ফুটফুটে বাচ্চা কার ঘরে সে চায় না, বলেন। কারো তো সন্তান কোটি টাকা আছে, কিন্তু সে পাইতাছে না। আর আমার ছেলে দিছে আল্লাহ, সোনাদারি ছেলে, কিন্তু আমি তার ট্রিটমেন্ট করতে পারতাছি না। এর মতো দুঃখ একটা মায়ের আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। এর মতো দুঃখের মতো মানে দুঃখ বলার ভাষা নাই। আমি আর ভাষা খুঁজে পাইতেছি না যে আমার এই যে বাচ্চাটা, এরকম বাচ্চা, ঠিক আছে, এক- কোটি কোটি টাকা দিয়ে মানুষ পাইতেছে না। আবার কিছু মা আছে দেখেন ডাস্টবিনে ফেলাই দিয়ে যায়, কিছু মা আছে নদীর পানিতে ফেলাই দিয়ে যায়, কিছু মা আছে ডেরামে ডুবাইয়া মারে। কিন্তু আমি তো পারতাছি না আমার বাচ্চারে, আমি চিকিৎসা করতে চাইতেছি, আমি বাঁচাইতে চাইতেছি, আমার পাশে আপনারা দাঁড়ান, এতটুকু চাই। আমার এই ছেলের মুখের দিকে তাকায় আমার পাশে একটু দাঁড়ান, খারাপ দৃষ্টিতে দেখেন না কেউ। আমি কিন্তু অসহায় ভাবে আইছি, আমি আপনাদের কাছে কোনো সম্পর্ক নিয়ে আসিনি। ঠিক আছে, আমি একটা মা, আপনাদেরও তো মা আছে, আমার সন্তানের নিজের সন্তান মনে করে আমার একটু হেল্প করেন। অনেক সুন্দর কথা বলেছেন। আপনার কথা শুনে আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ, মানে দুঃখ প্রকাশ করছি। এবং আমি দেশবাসীর কাছে এটাই বলবো যে যদি কারো সামর্থ্য থাকে, ওনাকে আমার বাচ্চার সামনে আল্লাহ হেল্প করেন। আমি কাঁদতে গেলে আমার বাচ্চার কষ্ট লেগে যায়। আপনার হ্যাঁ, নাম্বারটা কি একটু আপনার নাম্বার কি মুখস্থ আছে? আপনি কি নাম্বারটা বলতে পারবেন? আপনার বিকাশ নগদ বা আপনার জিলেপি আছে পার্সোনাল যাও। নাম্বার যদি একটু বলেন, সবার জন্য একটু ভালো হয়। নাম্বার 0181 0181 28 28, 28 আবার 28, 76 76, 28, 28, 879। 879। নাম্বারটা আপনি একবারে বলেন। 0181 28 76 879। আমার অনেক এই নাম্বারে বিকাশ খোলা। বিকাশ খোলার নাম্বার কি ওপেন আছে নাকি বন্ধ? আর যার যার কারো যদি অ্যাকাউন্ট নাম্বার লাগে, অ্যাকাউন্ট নাম্বারও আছে, আমি অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবো ফোন দিলে, ঠিক আছে। আর এই নাম্বারে বিকাশ খোলা, এই নাম্বারে ফোন দিলে আমারে পাইবো সরাসরি। ঠিক হ্যাঁ, আছে, তাহলে আপনার সাথে যাও আজকে বাথরুমে যাও। এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে। এবং আমি আপনাকে দোয়া করি, আপনার ছেলের জন্য দোয়া করি, আপনি সুস্থ হয়ে যান। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।